হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। এই দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের জললিঙ্গ প্রণালী নিয়ে আলোচনা করব। তো জললিঙ্গ প্রণালী কি? ভূমির ঢাল ও ভূতাত্ত্বিক গঠনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে প্রধান নদী, উপনদী ও শাখা নদী পর্যায়ক্রমে একে অপরের সাথে মিলিত হয়ে যে নদী বিন্যাসের সৃষ্টি করে বা সৃষ্টি হয়, সেই নদী বিন্যাসকেই বলা হয় জললিঙ্গ প্রণালী বা নদী নকশা। এই জললিঙ্গ প্রণালী নিয়ন্ত্রকগুলো কি কি এখন দেখে নেব। জললিঙ্গ প্রণালীর নিয়ন্ত্রক দুটি বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এক নম্বর দেখো ভূমিরূপগত, অর্থাৎ বিভিন্ন ধরনের ভূমিরূপ, যেমন ক্যালডেরা, শঙ্কু আকৃতির পাহাড়, গম্বুজ, বস বা ব্যাথলিট, তাছাড়াও হকব্যাক, কোয়েস্তা প্রভৃতি ভূমিরূপের দ্বারা জললিঙ্গ প্রণালী নিয়ন্ত্রিত হয়ে থাকে। 2 নম্বর পয়েন্টটি দেখো ভূতাত্ত্বিক গঠন। ভূতাত্ত্বিকগত যে গঠন বলতে বোঝায় শিলার চ্যুতি, ভাঁজ, প্রবেশতা, অপ্রবেশতা, কঠিন ও কোমল শিলার পর্যায়ক্রমে অবস্থান এবং শিলার ফাটল বা দারণ প্রভৃতির দ্বারাও কিন্তু জললিঙ্গ প্রণালী নিয়ন্ত্রিত হয়ে থাকে। বেশ, এখন আমরা জেনে নেব জললিঙ্গ প্রণালীর ভাগ। জললিঙ্গ প্রণালীকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: ভূতাত্ত্বিক গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ জললিঙ্গ প্রণালী এবং ভূতাত্ত্বিক গঠনের সাথে অসামঞ্জস্যপূর্ণ জললিঙ্গ প্রণালী। এখন আমরা জেনে নেব ভূতাত্ত্বিক গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ জললিঙ্গ প্রণালী। ভূতাত্ত্বিক গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ জললিঙ্গ প্রণালীকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমটি দেখো বৃক্ষরূপী নদী নকশা। বৃক্ষরূপী নদী নকশা কি? প্রধান নদী বা অনুগামী নদীর সাথে উপনদী বা বিপরা নদী একে অপরের সাথে মিলিত হয়ে গাছপালার আকৃতি বিশিষ্ট হয়ে যে নদী নকশা সৃষ্টি হয়, সেই নদী নকশাকে বলা হয় বৃক্ষরূপী নদী নকশা। অর্থাৎ প্রধান নদীর সঙ্গে উপনদী বা পরবর্তী নদী বা বিপরা নদীগুলো একে অপরের সাথে মিলিত হয়ে গাছপালার মতো ডাল বিশিষ্ট হয়ে যে নদী নকশার সৃষ্টি করে, সেই নদী নকশাকে বলা হয় বৃক্ষরূপী নদী নকশা। বৃক্ষরূপী নদী নকশার উৎপত্তি। বৃক্ষরূপী নদী নকশা প্রধানত ভূমিরূপ বিবর্তনের প্রাথমিক পর্যায়ে একটি অনুগামী নদীর সৃষ্টি হয়। সেই অনুগামী নদীর যুক্ত যে অববাহিকা, সেই অববাহিকার বিভিন্ন প্রান্তে জলপ্রবাহের দ্বারা খাতের সৃষ্টি হয়, ছোট ছোট খাতের সৃষ্টি হয়। সেই খাতগুলির মধ্য দিয়ে জলপ্রবাহ পরবর্তী পর্যায়ে প্রধান নদীর সঙ্গেই কিন্তু উপনদী বা পরবর্তী নদীরূপে এই প্রধান নদীর সাথে মিলিত হয়। এইভাবে অনুগামী বা প্রধান নদীর সাথে পরবর্তী নদী বা বিপরা নদীগুলি একে অপরের সাথে যুক্ত হয়ে গাছপালা আকৃতি বিশিষ্ট হয়ে বৃক্ষরূপী নদী নকশার সৃষ্টি করে থাকে বা হয়ে থাকে। বেশ, এখন দেখো বৃক্ষরূপী নদী নকশার নিয়ন্ত্রকগুলো কি কি। এই বৃক্ষরূপী নদী নকশার সৃষ্টি হয়ে থাকে মৃদু ঢালযুক্ত সমতল ভূপৃষ্ঠ, বিশেষ করে একনত গঠনযুক্ত ভূমিরূপে এই বৃক্ষরূপী নদী নকশার সৃষ্টি হয়ে থাকে। তাছাড়াও অনুভূমিক একনত গঠনের সমধর্মী পাললিক শিলা কিংবা ফাটলহীন নিরেট সুবিস্তৃত আগ্নেয় শিলার উপরেও কিন্তু বৃক্ষরূপী নদী নকশার সৃষ্টি হয়ে থাকে। তাছাড়াও শিলার গঠন, প্রবেশতা, কাঠিন্য ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা সর্বত্র যদি একই রকম হয়, সেই ধরনের শিলাযুক্ত অঞ্চলেও কিন্তু বৃক্ষরূপী নদী নকশার সৃষ্টি হয়ে থাকে। বেশ, এখন দেখে নেব উদাহরণ। চৌনাগপুর মালভূমিতে এই বৃক্ষরূপী নদী নকশা দেখতে পাওয়া যায়। বেশ, এই বৃক্ষরূপী নদী নকশাকে কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়েছে। সাধারণত দুটি উপবিভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর দেখো উপ বৃক্ষরূপী নদী নকশা। বিশেষ করে অল্প নতিযুক্ত ভূমিরূপে, অল্প নতিযুক্ত যে ভূমি, অল্প ঢালযুক্ত যে ভূমি, সেই ভূমিতে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে লম্বাটে ধরনের যে বৃক্ষরূপী নদী নকশার সৃষ্টি হয়, সেই লম্বাটে ধরনের বৃক্ষরূপী নদী নকশাকে বলা হয় উপ বৃক্ষরূপী নদী নকশা। এই উপ বৃক্ষরূপী নদী নকশা
এই বৃক্ষরূপী নদী নকশারই একটি পরিবর্তিত রূপ মাত্র। বেশ, এখন আমরা দেখে নেব নিয়ন্ত্রক। 10 থেকে 20 ডিগ্রি নতি সম্পন্ন একনত গঠনযুক্ত শিলাস্তরের উপরেই এই উপবৃক্ষরূপী নদী নকশার সৃষ্টি হয়ে থাকে। কয়েকটি দেখো উদাহরণ: মৃদু হেলানো উপকূলীয় সমভূমি বা হিমবাহ দ্বারা গঠিত টিল সমভূমিতে উপবৃক্ষরূপী নদী নকশা দেখতে পাওয়া যায় বা গঠিত হয়ে থাকে। বেশ, পরেরটি দেখো চুনট বা পিনেট নদী নকশা। চুনট বা পিনেট নদী নকশা কি? বিশেষ করে অনুভূমিকভাবে শায়িত যে সমধর্মী শিলা, সেই শিলাগঠিত অঞ্চলে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলি বা বিপরা নদীগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে পালকের মতো আকৃতি বিশিষ্ট হয়ে যে বৃক্ষরূপী নদী নকশার সৃষ্টি হয়, সেই বৃক্ষরূপী নদী নকশাকেই বলা হয় চুনট বা পিনেট নদী নকশা। এই চুনট বা পিনেট নদী নকশা হলো বৃক্ষরূপী নদী নকশার একটি পরিবর্তিত রূপ। বেশ, তাহলে চুনট বা পিনেট নদী নকশা কি? বৃক্ষরূপী নদী নকশা যখন পাখির পালকের মতো আকৃতিবিষ্ট হয়ে অবস্থান করে, তখন সেই বৃক্ষরূপী নদী নকশাকে বলা হয় চুনট বা পিনেট নদী নকশা। বেশ, চলে আসি নিয়ন্ত্রক। নিয়ন্ত্রকে চলে আসি। বিশেষ করে অনুভূমিকভাবে শায়িত যে সমধর্মীয় শিলা, সেই শিলাগঠিত অঞ্চলে চুনট নদী নকশা গঠিত হয়ে থাকে। বেশ, এখন দেখে নেব উদাহরণ। এই চুনট বা পিনেট নদী নকশা গঙ্গা অববাহিকা, চম্বল অববাহিকা ও কলোরাডো মালভূমির যে অংশ, সেই অংশে এই চুনট বা পিনেট নদী নকশা গঠিত হয়েছে। বেশ, পরেরটি দেখো জাফরিরূপী নদী নকশা। জাফরিরূপী নদী নকশা কি? জাফরিরূপী নদী নকশা হলো প্রধান নদীর সঙ্গে পরবর্তী নদী এবং পরবর্তী নদীর সঙ্গে বিপরা নদী বা পুনর্ভবা নদী একে অপরের সঙ্গে সমকলে মিলিত হয়ে যে নদী বিন্যাস বা নদী নকশার সৃষ্টি হয়ে থাকে, সেই নদী নকশাকে বলা হয় জাফরিরূপী নদী নকশা। বেশ, জাফরিরূপী নদী নকশার নিয়ন্ত্রকগুলো কি কি? বিশেষ করে এই জাফরিরূপী নদী নকশা তৈরি হয়ে থাকে কঠিন এবং কোমল শিলা যদি পরস্পর সজ্জিত থাকে। সজ্জিত থাকা অবস্থায় যে সমুন্নত সম্পূর্ণ উত্থিত ভূভাগ কিংবা বড় ভাঁজের প্রান্তদেশের সমোন্নতি গঠনের কঠিন শিলার উপর অনুগামী নদী এবং কোমল শিলার উপরে এই পরবর্তী নদীর সৃষ্টির মধ্য দিয়েই কিন্তু জাফরিরূপী নদী নকশা সৃষ্টি হয়ে থাকে। তাছাড়াও বালিয়াড়ি ও গ্রাবরেখা বা ড্রামলিন গঠিত অঞ্চলেও কিন্তু এই জাফরিরূপী নদী নকশার সৃষ্টি হয়ে থাকে। তাছাড়াও কঠিন ও কোমল শিলা দ্বারা গঠিত সমান্তরাল চ্যুতিরেখার যে অবস্থান, সেই চ্যুতিরেখার অবস্থানে কিন্তু জাফরিরূপী নদী নকশার সৃষ্টি হয়ে থাকে। বেশ, এখন দেখে নিই উদাহরণ। আরাবলী পার্বত্য অঞ্চল ও দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে এই জাফরিরূপী নদী নকশা দেখতে পাওয়া যায় বা গঠিত হয়েছে। বেশ, পরেরটি দেখো আয়তাকার নদী নকশা। আয়তাকার নদী নকশা কি? অনুগামী নদী বা প্রধান নদীর সঙ্গে পরবর্তী নদী সমকোণে মিলিত হয়ে যে নদী নকশা বা নদী বিন্যাসের সৃষ্টি হয়, সেই নদী নকশা বা নদী বিন্যাসকে বলা হয় আয়তাকার নদী নকশা। এই আয়তাকার নদী নকশার নিয়ন্ত্রকগুলো কি কি? বিশেষ করে দারণ ও ফাটলযুক্ত অঞ্চলে এই দারণ, ফাটল বা চ্যুতিগুলো যখন একে অপরের সঙ্গে সমকোণে মিলিত হয়, তখন সেই দারণ বা ফাটল বরাবর পরবর্তী নদীগুলি প্রবাহিত হয়ে অনুগামী নদীর সাথে মিলিত হওয়ার মধ্য দিয়েই কিন্তু আয়তাকার নদী নকশার সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে
গ্রানাইট ও বেলে পাথরযুক্ত গঠিত অঞ্চলে এই আয়তাকার নদী নকশা গঠিত হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে। বেশ, এখন দেখো উদাহরণ। আরাবলী পার্বত্য অঞ্চলের পশ্চিমাংশে ও দাক্ষিণাত্যে মান হইতে আয়তাকার নদী নকশার সৃষ্টি হয়েছে। এখন আমরা দেখে নেব সমান্তরাল নদী নকশা। সমান্তরাল নদী নকশা কি? মাঝারি বা খাড়া ঢালযুক্ত অঞ্চলে অনুগামী নদী একে অপরের সাথে সমান্তরালে প্রবাহিত হয়ে পরবর্তী পর্যায়ে মিলিত হয়ে যে নদী নকশার সৃষ্টি করে সেই নদী নকশাকে বলা হয় সমান্তরাল নদী নকশা। এই সমান্তরাল নদী নকশার নিয়ন্ত্রকগুলো কী কী? মালভূমির খাড়া ঢাল, কুয়েস্তার নদী ঢাল, হকব্যাক বা একাধিক সমান্তরাল চ্যুতি যদি পাশাপাশি অবস্থান করে বা উপকূলীয় সমভূমি অঞ্চলে এই সমান্তরাল নদী নকশার সৃষ্টি হয়ে থাকে। সমান্তরাল নদী নকশার উদাহরণ: বিন্ধ্য পর্বতের খাড়া ঢালে সমান্তরাল নদী নকশা গঠিত হয়েছে। বেশ, পরেরটি দেখো অঙ্গুরীয় নদী নকশা। বিশেষ করে গম্বুজাকৃতির বা কোনো উচ্চভূমির ক্ষয়প্রাপ্ত হয়ে সেই অঞ্চলে প্রধান নদীর সঙ্গে বা অনুগামী নদীর সঙ্গে পরবর্তী নদীগুলি বৃত্তাকারে অবস্থানের মধ্য দিয়ে যে নদী নকশার সৃষ্টি করে সেই নদী নকশাকে বলা হয় অঙ্গুরীয় নদী নকশা। যেহেতু এটি হাতের আঙ্গুলের আংটির মতো আকৃতিবিষ্ট হয়ে অবস্থান করে, তার জন্যই একে বলা হয়ে থাকে অঙ্গুরীয় নদী নকশা। অঙ্গুরীয় নদী নকশার নিয়ন্ত্রকগুলো কী কী? পর্যায়ক্রমে কঠিন ও নরম পাউলির শিলায় সজ্জিত ক্ষয়প্রাপ্ত গম্বুজেই প্রধানত এই অঙ্গুরীয় নদী নকশা গঠিত বা সৃষ্টি হয়ে থাকে। অঙ্গুরীয় নদী নকশার উদাহরণ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটার রেড নদী ব্ল্যাক হিল পাহাড়কে বেষ্টন করে প্রবাহিত হয়েছে। বেশ, পরেরটি দেখো কেন্দ্রবিমুখ নদী নকশা। বিশেষ করে কোনো উচ্চভূমি, সেই উচ্চভূমি থেকে ভূমির ঢাল অনুসারে অর্থাৎ কেন্দ্র থেকে নদী যখন বিপরীত দিকে প্রবাহিত হয়, এইভাবে কেন্দ্র থেকে বিপরীত দিকে অনুগামী নদী প্রবাহিত হয়ে যে নদী নকশার সৃষ্টি হয় সেই নদী নকশাকে বলা হয় কেন্দ্রবিমুখ নদী নকশা। যেহেতু এই কেন্দ্রবিমুখ নদী নকশার ক্ষেত্রে এই উচ্চভূমি থেকে অর্থাৎ কেন্দ্র থেকে নদী বিপরীত দিকে প্রবাহিত হয়, বিমুখ হয়ে প্রবাহিত হয়, তার জন্যই এই নদী নকশাকে বলা হয়ে থাকে কেন্দ্রবিমুখ নদী নকশা। কেন্দ্রবিমুখ নদী নকশার নিয়ন্ত্রকগুলো কী কী? গম্বুজ ও শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি বা ব্যাথলিট এই ধরনের যে ভূমিরূপ, সেই ভূমিরূপ গঠিত অঞ্চলেই প্রধানত এই কেন্দ্রবিমুখ নদী নকশা সৃষ্টি হয়ে থাকে। এবার দেখো উদাহরণ: সোনাগপুর মালভূমির পরেশনাথ পাহাড়ে এই কেন্দ্রবিমুখ নদী নকশার সৃষ্টি হয়েছে। বেশ, পরেরটি দেখো কেন্দ্রমুখী নদী নকশা। কেন্দ্রমুখী নদী নকশা কি? বিশেষ করে অবনত যে স্থান, সেই অবনত স্থানকে কেন্দ্র করে পার্শ্ববর্তী যে উচ্চভূমি, সেই উচ্চভূমি থেকে নদী যখন একটি কেন্দ্রের দিকে প্রবাহিত হয়ে মিলিত হয়, তখন যে নদী নকশা সৃষ্টি হয় সেই নদী নকশাকেই বলা হয় কেন্দ্রমুখী নদী নকশা। যেহেতু এই নদীগুলি একটি কেন্দ্রের দিকে প্রবাহিত হয়ে থাকে। বেশ, এই কেন্দ্রমুখী নদী নকশা নিয়ন্ত্রকগুলো কী কী? সিঙ্কহোল, ক্যালডেরা, জ্বালামুখ, প্লায়া হ্রদ এই ধরনের ভূমিরূপ গঠিত অঞ্চলেই প্রধানত কেন্দ্রমুখী নদী নকশা সৃষ্টি হয়ে থাকে। উদাহরণ: মণিপুরের লোকটাক হ্রদে পতিত নদী দ্বারা সৃষ্ট কেন্দ্রমুখী নদী নকশা। বেশ, পরেরটি দেখো অসঙ্গত নদী নকশা। অসঙ্গত নদী নকশা কি? বিশেষ করে নদীর মস্তক্ষয় গঠিত অঞ্চলে এই অসঙ্গত নদী নকশা সৃষ্টি হয়ে থাকে। একটি নদী অববাহিকায় একটি প্রধান নদীর যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে অপর একটি প্রধান নদী ও তার উপনদীগুলো যদি প্রবাহিত হয়, তাহলে একটি প্রধান নদীর দ্বারা তার অপর দিকে অবস্থিত প্রধান নদীর উপনদী যদি গ্রাস হয়ে যায়, অর্থাৎ এই প্রধান নদীটির দ্বারা এই প্রধান নদীর একটি উপনদী যদি গ্রাস হয়ে যায়, তাহলে সেই
তাহলে সেই উপনদীটি উত্তল বাঁক বিশিষ্ট হয়ে এই প্রধান নদীর সঙ্গে মিলিত হয়ে প্রবাহিত হয়ে থাকে। এই যে উত্তল বাঁক বিশিষ্ট হয়ে বেমানান হয়ে প্রধান নদীর সঙ্গে এদিকে প্রধান নদীর বা উপনদীগুলি যুক্ত হয়েছে, এই ধরনের নদীর নকশাকে বলা হয়ে থাকে অসঙ্গত নদী নকশা। বেশ, এই অসঙ্গত নদী নকশা নিয়ন্ত্রকগুলো কী কী? বিশেষ করে স্থানীয় বা আঞ্চলিকভাবে নিম্নক্ষয়ের শেষ সীমার পরিবর্তন গঠিত অঞ্চলেই কিন্তু অসঙ্গত নদী নকশা সৃষ্টি হয়ে থাকে। বেশ, পরটি দেখো উদাহরণ। বিহারের সিংভূম জেলার দক্ষিণ কোয়েল নদীর সঙ্গে কারো নদীর উত্তল বাঁক নিয়ে মিলন হলো অসঙ্গত নদী নকশার উদাহরণ। বেশ, পরটি দেখো শাখা নদীর সমন্বিত নদী নকশা। শাখা নদীর সমন্বিত নদী নকশা কি? বিশেষ করে বদ্বীপ অঞ্চলে বা পলল গঠিত যে বা পলল বেজনী সেই অঞ্চলে প্রধান নদীর বিভিন্ন শাখা প্রশাখায় ব্যক্ত হয়ে যায়। সেই শাখা প্রশাখাগুলো আবার যখন নিম্নের দিকে একে অপরের সঙ্গে মিলিত হয়, তখন যে নদী নকশা সৃষ্টি হয়, তখন সেই নদী নকশাকে বলা হয় শাখা নদীর সমন্বিত নদী নকশা। বেশ, এই শাখা নদীর সমন্বিত নদী নকশা মৃদু ঢালযুক্ত যে এরিয়া, সেই এরিয়াতেই কিন্তু এই ধরনের নদী নকশা সৃষ্টি হয়ে থাকে। উদাহরণ, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে শাখা নদীর সমন্বিত নদী নকশার সৃষ্টি হয়ে থাকে। বেশ, তাহলে এতক্ষণ আমরা জানলাম গঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নদী নকশা সম্বন্ধে। বেশ, এখন আমরা জেনে নেব গঠনের সাথে সামঞ্জস্যহীন নদী নকশা। গঠনের সাথে অর্থাৎ ভূমিরূপের সাথে সামঞ্জস্য নেই যেসব নদী, সেই সব নদীগুলো যে বিন্যাস বা নকশা সৃষ্টি করে, সেই বিন্যাস বা নকশাকে বলা হয় ভূমিরূপ গঠনের সাথে বা ভূতাত্ত্বিক গঠনের সাথে সামঞ্জস্যহীন নদী নকশা। এই সামঞ্জস্যহীন নদী নকশাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পূর্ববর্তী নদী, অধ্যারক নদী। পূর্ববর্তী নদী কি? ভূমির উত্থানের সাথে সাথে কোনো নদী যদি তার খাতকে নিম্নক্ষয়ের মধ্য দিয়ে তার আগের প্রবাহ বজায় রাখে, তখন সেই নদীকে বলা হয় পূর্ববর্তী নদী। তাহলে পূর্ববর্তী নদী হলো ভূমির উত্থানের সাথে সাথে সেই নদীটি তার পূর্বেকার যে প্রবাহ পথ, সেই প্রবাহ পথ বজায় রাখার মধ্য দিয়ে স্বাভাবিক গতিতে যখন সে এগিয়ে চলে, তখন সেই নদীকে বলা হয় পূর্ববর্তী নদী। যেমন সিন্ধু নদী, শতদ্রু নদী, ব্রহ্মপুত্র নদী হলো পূর্ববর্তী নদীর উদাহরণ। বেশ, নেক্সট দেখো অধ্যারক নদী। অধ্যারক নদী কি? সদ্য উত্থিত সমুদ্রের অর্থাৎ জলভাগ থেকে সদ্য উত্থিত যে পললগঠিত যে ভূমি, সেই ভূমির উপর নদীর দ্বারা বিকাশ হলে, অর্থাৎ নদী অববাহিকার সৃষ্টি হলে, সেই নদী অববাহিকার দ্বারা সদ্য গঠিত নবীন যে পাললিক শিলা, সেই পাললিক শিলার উপর এই নদীর অববাহিকা সৃষ্টির মধ্য দিয়ে ক্ষয়কার্য হয়ে থাকে। ক্ষয়কার্য হওয়ার পর এই নবীন পাললিক শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পর সেই নদীটি ক্ষয়প্রাপ্ত হওয়ার মধ্য দিয়ে যখন প্রাচীন শিলার উপর তার প্রবাহ পথকে অধিষ্ঠিত বা অধ্যারক করে, তখন সেই নদীকে বলা হয় অধ্যারক নদী। যেমন ভারতের চম্বল নদী, সুবর্ণরেখা নদী হলো অধ্যারক নদীর উদাহরণ। তাহলে অধ্যারক নদী হলো নবীন যে শিলা, সেই শিলাকে নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে, সেই ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পর সেই নদীটি যখন তার নিম্নে অবস্থিত যে প্রাচীন শিলা, সেই প্রাচীন শিলার উপর যখন তার প্রবাহ পথকে প্রতিষ্ঠিত করে, তখন সেই নদীকেই বলা হয় অধ্যারক নদী। বেশ, আজকে ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে লাইক কমেন্টে জানিও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।